আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি 2025-এর আজকে শেষ দিন। 2025 নানান উত্থান পতনের মধ্যে দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক গিয়েছে। আগামীকাল নতুন বছর পড়বে। নতুন বছরের আগাম শুভেচ্ছা আপনাদের আমি জানিয়ে রাখি। আজ প্রয়াতা খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া, সেই উপলক্ষে ভারতবর্ষ প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করেছিলেন এবং বিশেষভাবে পাঠানো হয়েছে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে তার শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য। আমি যখন খবর করতে বসছি এই দুটোর সময়, তখনও পর্যন্ত যতটুকু খবর আমি পেয়েছি তাতে ডক্টর জয়শঙ্কর কুর্মিটোলা এয়ারপোর্টে নেমেছেন এবং সেখানে তাকে যথাযোগ্য সম্মানের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সমস্ত উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা আছেন এবং তারেক রহমান এবং তার সঙ্গী সাথীরা তাকে ওখানে অভ্যর্থনা জানান। ওখান থেকে তিনি সমাধিস্থলের উদ্দেশ্যে যান। এখন ওখানে প্রায় আলাদাভাবে 10 মিনিট তারেক জিয়ার সঙ্গে জয়শঙ্করজির কথা হয় ওই এয়ারপোর্টেই। এখন ভারত কেন জয়শঙ্করজিকে পাঠালো? এখন জয়শঙ্করজিকে পাঠানোর পেছনে একটা অনেক বড় কারণ আছে। দেখুন, বাংলাদেশ কিন্তু আমাদের শত্রু নয়, বাংলাদেশবাসীও আমাদের শত্রু নয়। আমাদের শত্রু হচ্ছে এই জেহাদি ইউনূস এবং তার গ্যাং। এই বার্তাটা পৌঁছানোর জন্য জয়শঙ্করজিকে সেখানে পাঠানো হয়েছিল। এর পেছনে আরো অনেক ঘটনা রয়েছে, আমি পরে আসছি। এখন এই যে 10 মিনিট যে আলাদা করে কথা হলো সেই নিয়ে এখন বিশ্ব মিডিয়া কিন্তু তোলপাড় হচ্ছে। একটা জিনিস জানবেন যে ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তার কূটনীতি বুঝতে গেলে আপনাদের অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু জানতে হবে, তবে আপনারা বুঝতে পারবেন যে ভারত কোন কূটনৈতিক পথে চলছে। আগামী দিনে বিশ্ব কোন দিকে যাচ্ছে, 2026 একটা অস্থির পরিস্থিতি বিশ্ব হয়ে যাবে। আমি পরে ব্যাখ্যায় আসছি কি হতে পারে। তো এই যে বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে তিনি এটা বোঝাতে চাইলেন তারেক জিয়াকে, যে তারেক রহমানকে, যে আপনাকে যে আমরা গ্রিন সিগন্যাল দিয়েছিলাম এখনো আপনার পাশেই আমরা আছি। একটা সুস্থ বাংলাদেশ গড়ুন, একটা সুস্থ নির্বাচন করুন যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে এবং মৌলবাদকে আপনারা ধ্বংস করুন, শেষ করুন। এখন দেখুন, তারেক জিয়ার কাছে আগেই খবর ছিল তারেক জিয়া কখনোই না করবেন না তার মার অন্তিম কার্যে পার্শ্ববর্তী বড় দেশের একজন প্রধান আসতে চাইছেন, কখনো করবেন না, তাই তো? এখন তারেক জিয়া পরিষ্কার তাকে বলে দিয়েছেন, হ্যাঁ আমাদের পক্ষ থেকে এটা আপনাকে আমন্ত্রণ জানাতে দেরি হয়েছিল, কিন্তু আপনারা নিজে আমাকে ফোন করেছেন আপনাদের ওখান থেকে, তাই আমি আপ্লুত, আপনি আসুন, আপনার যথাযোগ্য সম্মানের সঙ্গে আমরা আপনাকে করে নেব। তো যাই হোক, এখন তারেক জিয়া সঙ্গে এই যে কথা হলো, এখন যার মার শেষকৃত্যে যে দেশের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কূটনৈতিক ব্যক্তিদের মধ্যে 1, 2, 3, 4 করে যদি আপনি গোনেন, তার মধ্যেই থাকবেন হচ্ছে এস জয়শঙ্কর। তার মতো ব্যক্তি যখন অংশগ্রহণ করেন তখন জামাতের সঙ্গে
তার একটা দূরত্ব তৈরি হবেই। এটাও কিন্তু একটা কূটনৈতিক চাল। একটা মেসেজ পাঠানো হলো বাংলাদেশকে যে আমরা তোমাদের শত্রু নই, বাংলাদেশ সাধারণ মানুষ, আমরা তোমাদের শত্রু নই। দুই, তারেক জিয়াকে একটা মেসেজ পাঠানো হলো যে আপনাকে যেমন আমরা যেমন গ্রিন সিগন্যাল দিয়েছি তেমনই কিন্তু আপনার সঙ্গেই আছি, আপনি একটা সুস্থ বাংলাদেশ গড়ুন। তৃতীয়, জামাতকেও একটা মেসেজ দিয়ে দেওয়া হলো যে জামাত আর বিএনপি দুটোকে ভারতবর্ষ আলাদা করে দেখছে, কারণ ভারতবর্ষ কখনো মানে ওই একে কি বলে সন্ত্রাসবাদী দলকে, রাজাকারদের ভারতবর্ষ সহ্য করতে পারে না। এখন আমার যে পোস্টটা আমি দিয়েছিলাম সেখানে নানান লোকে নানান মতামত ব্যক্ত করেছেন। কেউ বলছেন বিএনপি ছাড়া গতি নাই, কেউ বলছেন আক্রমণ করা ছাড়া গতি নাই, নইলে পরে বসে বসে বুড়া আঙুল চুষুন। এই আপনারা যারা লিখছেন না, আপনারা একটু ইউটিউব আর ফেসবুকের বাইরের পৃথিবীটা একটু দেখুন, কূটনৈতিক হালচালটা দেখুন। 2026-এ কি ঘটতে যাচ্ছে। 2026 কিন্তু 2025 হবে না। 2026-এ কিন্তু সারা পৃথিবী অশান্ত হয়ে যাবে। কি হবে আমি আপনাকে আজকে বলে দিচ্ছি। 2025-এর শেষ দিনে 2026-এর শুরুর থেকে কি মার্চের পর থেকে কি কি হতে যাচ্ছে। যেমন ট্রাম্প তাল ঠুকছেন, উনি ভেনেজুয়েলা আক্রমণ করবেন, খবর পেয়েছেন নিশ্চয়ই। ট্রাম্প যদি ভেনেজুয়েলা আক্রমণ করে তাহলে ট্রাম্প একটা দিকে ফ্রন্ট খুলে ফেলল। ভারত, চীন, রাশিয়া এরা এখন পাওয়ার শিফটিং এর মধ্যে রয়েছে। এখন সবাই চাইছে যে আমেরিকাকে কোণঠাসা করো, ডলারাইজেশন করো, বিকল্প মুদ্রা করো, ব্রিক্স তৈরি করো, আমেরিকাকে তার অধিকার খর্ব করো। এইটা হচ্ছে এখন। ট্রাম্প যদি ওখানে ভেনেজুয়েলায় যদি ফেসে যায় তাহলে ইরান ইসরায়েল আক্রমণ করে দেবে। কারণ ইসরায়েলে সমস্ত মানে এটা ব্যাকিংটা আছে কার? ট্রাম্পের, আমেরিকার। হলো ট্রাম্প ওখানে কিছু করতে পারবেন না তখন। বা ট্রাম্প যদি সাহায্য করতে যায় তাহলে ট্রাম্পের কাছে দুটো ফ্রন্ট খুলে গেল। এবার চায়না বসে আছে, চায়না তখন তাইওয়ানে ঢুকে পড়বে। এদের তাইওয়ানের সুরক্ষার দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে ট্রাম্প, মানে আমেরিকা। এবার তাহলে ট্রাম্পকে কি তিনটে ফ্রন্টে আসতে হবে। এবার চতুর্থ ফ্রন্টটা খুলবে হচ্ছে রাশিয়া। চতুর্থ ফ্রন্ট কোথায় খুলবে? কারণ ইউরোপ 100 বিলিয়ন ডলার দিয়েছে ইউক্রেনকে যে তুমি যুদ্ধ করো, অস্ত্র কেনো আর যুদ্ধ করো। রাশিয়াকে টাইট মারতে হবে। এইবার একেবারে তেড়ে ফুড়ে ইউক্রেনকে মারতে লেগে যাবে আমেরিকা, এই রাশিয়া। তাহলে আমেরিকায় কখনো ঢুকতে গেলে আমেরিকার 4টে ফ্রন্ট হয়ে গেল। এই সুযোগে ভারত করবে কি? পাকিস্তানকে আক্রমণ করবে। তাহলে পাকিস্তান এখানে কোন জায়গা পাবে বলুন? 5 নম্বর ফ্রন্ট কি আমেরিকা খুলবে? আমেরিকা যত শক্তিশালী দেশ হোক 5 নম্বর ফ্রন্ট খুলতে যাবে না, 4 নম্বর ফ্রন্টও খুলতে যাবে না, 3 নম্বর ফ্রন্টও খুলতে যাবে না। তাইওয়ানকে বাঁচাতেও যাবে না, ইউক্রেনকে বাঁচাতেও যাবে না। সে শুধু নিজের স্বার্থ বোঝে ভেনেজুয়েলা নিয়ে পড়ে থাকবে। কারণ ভেনেজুয়েলা তেল আর খনিজ সম্পদের ওপরেতে ট্রাম্পের, আমেরিকার নজর। তাই নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া সে পৃথিবীতে কাউকে চেনে না। ফলে এই যুদ্ধ করতে করতে এরা সমস্ত শেষ হয়ে যাবে এবং আমেরিকার যে মানে দাদাগিরি সেটাও কিন্তু সারা বিশ্বের সামনে কমতে লেগে যাবে। এই যখন অবস্থা, তখন ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? এটাই তো একজন প্রশ্ন। ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? ভারত এই যে আপনাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে হঠাৎ ফেরত পাঠানো হলো, মানে বাংলাদেশে আপনাদের মিডিয়া বলা হচ্ছে
যে তাকে হঠাৎ ডেকে পাঠানো হলো কেন। আসলে ডেকে পাঠানো হয়নি, তাকে ভারতবর্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি বাংলাদেশে গিয়ে সরকারকে এই কথাগুলো বলুন যে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকার দায়িত্ব বাংলাদেশের। এই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে যে তারা আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকতে চায় কিনা। সেই মেসেজটাই পৌঁছে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আছেন রিয়াজ হামিদুল্লাহ, তাকে ডেকে পাঠিয়ে এই কথাটি বলে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আপনার সাথে তো উল্টোপাল্টা খবর হয়। এখন ইউনূস বহু চেষ্টা করেছে যে মোদি সাহেবের সঙ্গে এবং জয়শঙ্করজি দোভালজির সঙ্গে একটা বৈঠক করার। খলিলুরকে বহু চেষ্টা করেছে, খলিলুর পারেনি বলে খলিলুরকে অনেক কথা শুনিয়েছে। এইখানে উনি হাত পা জুড়ে লেগে পড়েছেন, চারদিকে দৌড়দৌড়ি করছেন একটা যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ডক্টর জয়শঙ্করের সঙ্গে। আজকে একটা ভারতীয় হাই কমিশনে একটা অনুষ্ঠান আছে, সেখানে বিশিষ্ট ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর, এবং সেখানে একটা ভোজেরও আয়োজন আছে। সেখানে বিভিন্ন বাংলাদেশি নামী সাংবাদিকদেরও ডেকে পাঠানো হবে, নামী ব্যক্তিদেরও যেমন ডেকে পাঠানো হচ্ছে। তা সেখানেও অন্তত যাতে 5 মিনিটের জন্য কথা বলতে পারেন তার জন্য এখন উঠে পড়ে লেগেছেন ডক্টর ইউনূস। এখন দেখা হবে কি হবে না, কথা হবে কি হবে না তা আমি জানি না, কিন্তু আমার যতদূর মনে হয় এই সন্ত্রাসবাদী ইউনূসের সঙ্গে ডক্টর জয়শঙ্কর হয়তো দেখা নাও করতে পারেন। আর যদি দেখা হয় তাহলে পরে তাকে তার ঔকাত সমঝে দেবে। আমাদের হিন্দিতে একটা কথা আছে, এই যে বলছেন না আপনারা বলছেন এই ধমকে দিচ্ছে, এই ভারত নিয়ে নেবো, অমুক নিয়ে নেবো, 7 সিস্টার নিয়ে নেবো বলে খুব চেঁচামেচি করে। হিন্দিতে একটা কথা আছে, কুত্তা আপনা গলি মে শের হ্যায়। তোমার ঘরে ঢুকে আমাদের টপ কূটনীতিক ঘুরে আসছে, একেবারে 12 ঘন্টা কাটিয়ে আসছে, তোমরা কিছুই তোমাদের করার ক্ষমতা নেই। শের শের হতা হ্যায়, বাঘ যে বাঘই। বলেছি না ভারতের থেকে বড় গুন্ডা দক্ষিণ পূর্ব এশিয়ায় আর নেই। এই গুন্ডামি দেখাচ্ছে না, যেদিনকে গুন্ডামি দেখাবে সেদিনকে বুঝতে পারবেন যে কতটা জলে আছেন, কতটা ডাঙায় আছেন। আপাতত সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছে ইউনূসের উপদেষ্টা পরিষদে নীরব পদত্যাগ। দর্শক, আপনারা দেখছেন যে মনে হয় সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশ একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা অবৈধ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ ইউনূস আপাদমস্তক একটি অবৈধ সরকার। সংবিধানের সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার 106 অনুচ্ছেদের বলে একটি সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার এত কিছুর এখতিয়ারকে দিয়েছে। সেই সরকারকে সংবিধানে হাত দেওয়া, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে লিজ দেওয়া ইত্যাদি নানা রকম কর্মযজ্ঞ করে গত 1.5 বছর, সোজা কথা গোড়ায় গলদ এই জন্য যে সংবিধান লঙ্ঘন পদে পদে এই সরকারের একটা পিয়ন থেকে শুরু করে, এই সরকারের আমলে যে পিয়নটি নিয়োগ প্রাপ্ত হয়েছেন, আগে থেকে যারা আছেন তারা আলাদা কথা, কিন্তু এই সরকারের একটা পিয়ন থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত অবৈধ সংবিধান লঙ্ঘনকারী। এবং এই বাংলাদেশের মাটিতে এদের একদিন পিয়ন থেকে শুরু করে ইউনূস পর্যন্ত বিচার হবে। আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু এগিয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখবেন, তীব্রভাবে একটু যদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন যে ইউনূসের উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টার মর্যাদা বা মন্ত্রী মর্যাদা, প্রতিমন্ত্রী পদ মর্যাদার লোকজন যারা একটু অ্যাডভান্স, যারা একটু অগ্রগামী, যারা বোঝেন, রাতের বেলা শুয়ে যখন চিন্তা করেন যে ইউনূস সরকার
এই সরকারটার বৈধতাটা কতটুকু, কিংবা এই সরকারটা নিয়ে ভবিষ্যতে কি কোনো বিপদ হতে পারে কিনা, কিংবা এই সরকারকে সার্ভ করার দায়ে আমি কি কাঠগড়ায় দাঁড় করাতে পারি কিনা। খুব ব্যাপক না হলেও সীমিত কিছু মানুষ ইতিমধ্যেই বুঝে গেছেন, যার কারণে সুকৌশলে তারা আস্তে আস্তে কিন্তু সটকে পড়েছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 24 নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 3 জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 3 বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন। এজন্য তাদের ওসব মন্ত্রণালয়ে নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়েছিল। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি খোদাবক্স চৌধুরী। স্বাস্থ্যের দায়িত্ব পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির স্বল্প কয়েকদিন ইউনূস আসার পরে কয়েকদিন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক সায়েদুর রহমান, এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম। অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন আরো আগে, যখন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা থেকে ছেড়ে দিয়ে পরিকল্পনায় গেলেন এবং সিআর আবরার এলেন শিক্ষায়। সেই সময় একটা আলোচনা উঠেছিল যে অধ্যাপক এম আমিনুল ইসলামকে শিক্ষায় দায়িত্ব দেওয়া হবে, পরে তাকে দায়িত্ব দেওয়া হলো না, যার কারণে তিনি হয়তো লজ্জায় যেভাবে হোক নিজেকে অবমাননাকর মনে করেছেন, বিধায় তিনি সেই সময় পদত্যাগ করেছেন। আর অতি সম্প্রতি মাত্র কয়েকদিন আগে খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র থেকে পদত্যাগ করেছেন। আর গতকাল মধ্যরাতে খবর পাওয়া গেল যে অধ্যাপক সাইদুর রহমান, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ছিলেন, তিনিও পদত্যাগ করলেন। অর্থাৎ 3 জন বিশেষ সহকারী একযোগে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। এই 3 জন বিশেষ সহকারী একে একে বিদায় নিলেন। কেন? আমি শুরুতেই বললাম যে রাতের বেলা শুয়ে যদি একটু চিন্তা করেন, এই সরকারের প্রত্যেকটি মানুষ, এই যে নির্বাচন কমিশনার নাসির সাহেব নির্বাচন করতে যাচ্ছেন, তার কি একবারও মনে হয় না যে তার পূর্বসূরি 2 জন জেলে বন্দী হয়ে আছেন? তিনি কি পার পাবেন? পার পাবেন না। যারা সময়ের আগে ভাবনা ভাববেন তারা হয়তো নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন। এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি উপদেষ্টার বিচার হবে এই বাংলাদেশে। হ্যাঁ, দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, একটা তালগোল পাকানো অবৈধ নির্বাচন। আমি বারবারই বলছি, যেহেতু সরকারের ভিত্তিটাই অবৈধ সরকার একটি অবৈধ নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবে। তারা ডিসাইডেড, সরকার ইতিমধ্যে ডিসাইডেড। সরকারের ইচ্ছা ছিল জামাতকে দেওয়ার, জামাতেরও ইচ্ছা ছিল ক্ষমতা নেওয়ার, কিন্তু সার্বিক অবস্থা বিবেচনায় সেনাবাহিনীর একটা অংশ জামাতকে দিতে চায়, সরকারের একটা অংশ জামাতকে দিতে চায়, জামাতও নিতে চায়। কিন্তু এখানে জয় পরাজয়ের বিষয়টা মনে হচ্ছে যে বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে সেনাবাহিনীও ডিসাইডেড বেশিরভাগ অংশ, যে আপাতত তো অন্য কিছু ভাবনার সুযোগ নেই। বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে এই যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা অন্ততপক্ষে একটা সেফ এক্সিট নিশ্চিত করবেন। সেনা শীর্ষ কর্মকর্তাদের কেউ সেফ এক্সিট নিশ্চিত করবেন। এবং বিএনপির হাতে যে ক্ষমতাটা যাবে যদি নির্বাচনটা হয়, এখনো বলছি যদিও নির্বাচনটা হয়, নির্বাচন হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। আমি 70 থেকে 80% সম্ভাবনা দেখছি যে 12 ফেব্রুয়ারি এরা নির্বাচন করবে, শুধুমাত্র সেফ এক্সিটের কারণে। 30% ঝামেলা আছে, জঙ্গিরা যদি নিজেরা মারামারি করে নির্বাচনটাকে বানচাল করে দেয়। যেটি বলছিলাম যে শুধুমাত্র সেফ এক্সিটের জন্য এই নির্বাচনটা হবে। এবং কেউ যারা আগাম বুঝতে পারছেন যে পরিস্থিতি ভালো না, পরিণতি ভালো হবে না, তারা কিন্তু আগাম পদত্যাগ করছেন। এই যে অধ্যাপক সায়েদুর রহমান পদত্যাগ করেছেন আসলে 1 মাস আগে, কিন্তু গৃহীত হয়েছে গতকালকে, গেজেট প্রকাশ হয়েছে গতকালকে। সায়েদুর রহমান সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে আমি 1 মাস আগে পদত্যাগপত্র জমা দিয়েছি। এবং আপনি নিশ্চিত থাকুন, এই যে যারা পদত্যাগ করলেন, আমিনুল ইসলাম শুরুতে,
এরপরে খোদাবক্স চৌধুরী, এরপরে সাইদুর রহমান, এবং নির্বাচন আসতে আসতে হয়তো আরো কিছু পদত্যাগের ঘটনা ঘটতে পারে। এবং পুরো পরিষদ পদত্যাগ করবে এটা আমি এখনই বলবো না যে নির্বাচন না করেই পদত্যাগ করবো, করতেও পারে, অসম্ভব কিছু না, উড়িয়ে দেওয়ার কিছু না, ও করতেও পারে। নির্বাচনটা শেষ পর্যন্ত করতে পারলো না, ওই যে জঙ্গিরা যদি মারামারি করে, নির্বাচন না করে এখন পদত্যাগ করে তারা নিরাপদে চলে যাবেন, চলে যেতে পারবেন কিনা সেটিও সন্দেহ আছে। যাই হোক, যারা আগাম বুঝতে পারছেন যে পরিস্থিতি ভালো না, তারা পদত্যাগ করছেন, এবং তারা প্রত্যেকেই ঠান্ডা মাথায় রাতে শুয়ে শুয়ে যদি চিন্তা করেন যে ইন্টারিম থাকতে থাকতেই তারা বিদেশে পাড়ি দেবেন। কারণ তারেক রহমানকে যদি দায়িত্ব দেওয়া হয় সেই টাইমটা হবে অনেক রিস্কি, সেই সময় দেশ ছাড়া যাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। সেই জায়গা থেকে আমি খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ইউনুস পরিষদ, ইউনুস এবং আমি শুরুতেই বললাম যে একজন পিয়ন পর্যন্ত বাংলাদেশের মাটিতে একদিন বিচার হবে। তাকে হয়তো পাওয়া যাবে না, বঙ্গবন্ধুর খুনিদেরও হত্যাকারীদেরও কিন্তু পাওয়া যায়নি। মেজর ডালিমরা কিন্তু এখনো বিদেশে বসে আছেন। এরা বিদেশে পালিয়ে গেলে এদের ধরে আনা আসলে যাবে না, ধরে আনাটা খুব কঠিন ব্যাপার। এখন কতজন এই পালিয়ে যাওয়ার সুযোগ পাবে সেটা আসলে আল্লাহ পাক জানেন, কারণ আল্লাহ সবকিছু পরিকল্পনাকারী, আল্লাহ সৃষ্টিকর্তা, স্রষ্টা। তো কাজেই আমি যেটি বলছিলাম যে নীরব পদত্যাগ চলছে ইউনূসের পরিষদে। আমরা নানান ঘটনায় আমরা অন্যান্য ঘটনাগুলো দেখছি, এই যে যেমন গত দুদিন যাবত বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া মারা গেছেন, আজকে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে বড় জানাজাই হবে এটি। এগুলোর আড়ালে কিন্তু নানা ঘটনা ঘটছে, প্রতিনিয়ত অস্থিরতা, নানা রকম ঘটনা ঘটছে, এর পেছনেও নেপথ্যে অনেক ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোই হচ্ছে পদত্যাগ। যারা সচেতন তারা সময়ের আগে সিদ্ধান্ত নিয়ে সটকে পড়ছেন। তাহলে বুঝুন যে ইউনূস সরকার কতটা দুর্বল সরকার এবং কতটা আতঙ্কিত সরকার, কতটা আতঙ্কে আছে। যারা এখন পর্যন্ত আছে তারা ভাবছে যে আমরা চলে যাব। 111 সরকার, 2007-08 যে 111 সরকার ছিল, সেই সরকারের শীর্ষ ব্যক্তিরাও কিন্তু বিদেশে। তারা এরকম অপরাধ করেননি, তারা চাইলে দেশে থাকতে পারেন আসলে, কিন্তু এখনকার পরিস্থিতি তাদের থাকতে দেবে কিনা বা সেটি একটা ব্যাপার। কিন্তু আজকের ইউনূস পরিষদ যে অপরাধটা করেছে, এই অপরাধের বাংলাদেশে বিচার হবে। আমরা যদি বেঁচে থাকি আমরা এই বিচার নিঃসন্দেহে দেখব। আজকে আমি আলাপ যেটিতে শুরু করেছিলাম যে ইউনূসের পরিষদে আসলে নীরব পদত্যাগ চলছে আতঙ্কে, এবং সামনে আরো হবে, আমরা সেটি দেখতে পাচ্ছি।